হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল আমি এখানে আমার জন্য একটু দুধ চা বানিয়ে নিচ্ছি। আর বড়মশাই নাইট ডিউটি করে যেহেতু ফিরেছে, একটা রেসে যদি অফিস যায় তাহলে সেখানে টিফিনটা একটু আমাদের আলাদা রকমেরই হয়। দুজনের একই রকম থাকে, কিন্তু যদি ছুটির দিন থাকে বা নাইট ডিউটি থাকে তখন আর ওই রোজকার মতন রুটি, ডালিয়া বা চিড়ের পোলাও এগুলো আর খেতে ইচ্ছা করে না। তখন তখন মনে হয় যে একটু চা হলে ভালো হতো বা এরকমই কিছু। তো আগের দিনের একটু আলু পোস্ত ছিল, তো সেটাই একটু বেশি করেই করেছিলাম আর কি। তো সেটাই ওকে পরোটা দিয়ে দেব, আর আমি খাবো হচ্ছে চা আর পরোটা। খেতে কিন্তু বেশ ভালো লাগে সকাল সকাল যদি এরকম গরম গরম পরোটা, চা বা রুটি, চা বা লুচি আর চা পাওয়া যায় তাহলে বেশ ব্যাপারটা মন্দ হয় না আর কি। তো ওদিকে সকাল সকাল আজকে আমার কোনো কাজকর্মই হয়নি, কারণ উঠতে দেরি হয়ে গেছে আর ও চলে এসছে প্রায় ঘড়ির কাঁটায় এখন বাজে ওই 8:30 মতন। আর আজকে বাড়িতে রয়েছে প্রচুর পরিমাণে কাজ। তো ওদিকে পরোটাগুলো আমার সমস্ত কিছুই হয়ে গেছে, তো আমি এদিকে আলু পোস্তটা এখানে ওর রেডি করে দিচ্ছি। তো ওর খাওয়া হয়ে গেলে তারপর আমি এখানে খেয়ে নেবো। খেয়ে নিয়ে বাড়ির কিছু নির্দিষ্ট কাজকর্ম যেগুলো আমাদের রেগুলারই থাকে সেগুলোই এখানে করে নেব। যখন বিয়ের আগে যখন থাকতাম তখন সবার মাঝখানে থাকতাম, আর এত কাজকর্ম তো করতে হতো না বললেই চলে। আর এখানে হচ্ছে নিজের বাড়ি, নিজের সংসার, নিজের কাজকর্ম সবটাই নিজেকেই করে নিতে হয়। তো সকাল সকাল এখানে আমার জলটাও আজকে ভরা হয়ে গেছে, কারণ ওনারা না খুব সকাল সকালই এখানে কলটা চালিয়ে দেয়। আর আজকে আমি ঠিকই করেছিলাম যে রান্নাঘরটা পুরোপুরিভাবে পরিষ্কার করব। তাই রান্নাঘর পুরোপুরিভাবে পরিষ্কার করার ব্লগটা এর আগের দিনে আমি পোস্ট করেছিলাম আর কি। তো এখানে কিছুটা পরিমাণ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই জায়গাগুলো আছে এগুলো রোজই পরিষ্কার করি, কিন্তু তার সত্ত্বেও না প্রচণ্ড পরিমাণে নোংরা পড়ে। আর ব্যাপারটা হচ্ছে যে রেন্টের বাড়ি হোক আর নিজের বাড়ি হোক, সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা হচ্ছে সম্পূর্ণভাবে নিজের ওপর ডিপেন্ড করে। তো অনেকেই হয়তো মানে কি বলবো, যে ভাবে যে একা থাকলে হয়তো নিজের মতন তো অবশ্যই থাকা যায়, কিন্তু তার সাথে পরিষ্কার পরিচ্ছন্নটাও নিজের ব্যাপার। তেলের কৌটোটা বেশ কিছুদিন আগে মানে 2-3 দিন আগে ধুয়েছিলাম, ভেতরে জল থাকে না, সেই কারণের জন্য আমি একটু মানে নিজের মতন করে ভেবে চিন্তেই ধুই, কারণ ওইটা জলটা ধুয়ে না আমি মোটামুটি 2-3 দিন মতন ওটাকে শোকানোর জন্য রেখে দিই, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো কিছুটা তেল ঢেলে নিলাম আর কিছুটা তেল আমি রেখে দিলাম। এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আজকে বানাবো হচ্ছে একটু ফ্রায়েড রাইস। আর ফ্রায়েড রাইস বানালে আমি মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে বা মানে যতটা আগে ভাতটা করা যায় ততটা আগে আমি ভাতটা করে নিই। এখানে ওখানে হচ্ছে ভাত, আর এখানে আমি ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 11টা। ছুটির দিন থাকলে না বড্ড বেশি দেরি হয়, এটা কাজ ওটা কাজ সেটা কাজ। কিন্তু যদি সোম থেকে শনির মধ্যে যদি অফিস যাওয়ার ডেট থাকে, তখন কি হয়, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সকাল 9:30টার মধ্যে কিন্তু আমাকে কাজগুলোকে পুরোপুরিভাবে কমপ্লিট করতে হয়, এরকম বাধ্যবাধকতা নেই, কিন্তু আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিই আর কি, যাতে নিজেরও একটু সময় থাকে, নিজেরও আমি যে ব্যবসাটা করি সেই কাজটার প্রতি আমি যাতে একটু সময় দিতে পারি সেইটা করি। একটা সময়ের মধ্যে চললে না সমস্ত কিছুই দেখেছি ঠিকঠাক হয়। আমরা হয়তো অফিস যাই না, যেসব দিদিভাইরা অফিস যায়, বাড়ির সংসার সামলায়, তাদেরকেও তো সব কিছু মেনটেন করতে হয় না। সেক্ষেত্রে আমিও মনে করি যে আমার ব্যবসাটা হচ্ছে আমার ওই কাজেরই মানে ওরকমই একটা কাজ, ওকেও আমাকে প্রায় রেগুলার কিন্তু সময় দিতেই হয় 2 ঘন্টা 3 ঘন্টা। মাঝে মাঝেই ব্লগ হয়তো খুব ছোট হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমি ওদিকে সময় দিই। এক দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছেন, দিদিভাইয়ের নামটা আমার মনে নেই, হয়তো আমার ব্লগটা দেখলে সে বুঝতে পারবে যে আমি জুয়েলারি কোথা থেকে আনি আর কিংবা কোথা থেকে শিখেছি বা এরকম একটা কিছু। তো আমি জুয়েলারি তো কলকাতা থেকে সমস্ত মেটেরিয়ালস কিনে নিয়ে আসি, কিন্তু দিদিভাই আমি কোথাও থেকে শিখিনি। জুয়েলারি যখন হ্যান্ডমেড জুয়েলারি
যখন 18-19 সাল থেকে যখন সবাই মানে মোটামুটি তখন বলতে পারো বায়ার বেশি ছিল, সেলার কম ছিল। তো তখন আমি নিজে থেকে আমার এক দিদিকে দেখে ইন্সপায়ার হয়ে এটা শুরু করেছিলাম। তো দিদিভাই তখন মাটির যে ক্লে জুয়েলারি যেগুলোকে বলা হয় ওই ধরনের কিছু জুয়েলারিও বানাতো। তো হ্যান্ডমেড জুয়েলারির যে মেটেরিয়ালসগুলো সেইগুলো হয়তো টুকটাকও কাজে লাগাতো, কিন্তু আমার মতন পুরোপুরিভাবে এই হ্যান্ডমেড জুয়েলারির জিনিসও বানাতো না। তো সেখান থেকে আমি দিদিভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে কোথা থেকে কেনো বা কিছু, বলেছিল কলকাতা থেকে। তো সেখান থেকে নিয়ে এসে এখনকার প্রচুর আপডেট অনেক জিনিস বেরিয়েছে। তো তখন আমরা অনেক তার দিয়ে অনেক কিছু জিনিস করতাম, প্রচুর ভুল ত্রুটি হয়েছে। হয়তো কাস্টমার হয়তো মুখের ওপর বলেনি, কিন্তু তার হয়তো সেই জিনিসটা ফিনিশিং ভালো লাগেনি বা এরকমও অনেক কিছুই হয়েছে। তো সেই ভুল থেকে আজকে শিখতে শিখতে আজকে বলতে পারো আমি এই জিনিসটার প্রতি পারদর্শী হয়ে উঠেছি। এটা আমি নিজে করি বলে বলছি না, নিজের কাজকে মানে আমি এখন নিজে দেখি তো কতটা আপডেট আমি করতে পেরেছি। আর সবথেকে বড় জিনিস হচ্ছে এখন মানে ভালোভাবেই আমি জিনিসটা তৈরি করতে পারি, তবে আমি কোথাও থেকে শিখিনি। ইউটিউবে হয়তো অনেক ভিডিও তোমরা পাবে, কিন্তু আমি কোনোদিনও কোনো ইউটিউবের ভিডিও কোনোদিনও দেখিনি। এখনও পর্যন্ত জুয়েলারির যে জিনিসগুলোকে আমি ইউজ করি, আমি যেখান থেকে কিনি সেখানে গিয়ে আমি আমার মতন নাম করে সেগুলোকে বলি যে এটা আছে বা ওটা আছে। তো সেখানে ওরা যখন বুঝতে পারে না তখন হয়তো আমি ছবি দেখাই, ওরা যে ওটার অ্যাকচুয়ালি পার্টিকুলার যে নামটা সেটা ওরা বলে, কিন্তু আমি মনে করি আমি যেটা বুঝি সেটা সুবিধা হয় আমার সেটা তাদেরকে বোঝাতে বা আমার কিনতে। তো এই করেই আমার জুয়েলারির ব্যবসাটা শুরু, বা আমি এখান থেকেই জিনিসটা কিনি আর কি। তো এখানে আমার মোটামুটি দুপুরের লাঞ্চের জন্য সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি। আজকে ওই যে বললাম একটু ফ্রায়েড রাইস বানাবো, আর এখানে হচ্ছে একটু চিলি পনির বানাবো। তো চিলি পনিরের রেসিপিটা তোমাদের সাথে আমি এখানে শেয়ার করছি। সেটা হচ্ছে পনিরটাকে প্রথমে একটু কেটে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে নুন, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার আর সোয়া সস দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই, মানে আমি যেভাবে চিলি পনির বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এরপর সাদা তেল দিয়ে পনিরগুলোকে খুব ভালোভাবে ওদিকে ভেজে নিচ্ছি। আর এদিকে ফ্রায়েড রাইসের জন্য যে যে সবজি দরকার, আমার ফ্রিজে আজকে পর্যাপ্ত শেষে সবজি ছিল না, শুধু ছিল গাজর, একটা ক্যাপসিকাম, আর কিছুই ছিল না। সেই কারণের জন্য একটু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডিম দিয়ে হালকা করে এখানে একটা ভুজিয়া মতন বানিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি চিলি পনিরের জন্য পনিরটাকে প্রায় আমাদের এখানে 250 গ্রাম মতন পনির আছে, তো সেটাকে পাটে পাটে আমি এখানে ভেজে নিচ্ছি। তো এখানে আমার রাইসের জন্য সমস্ত কিছুই ভাজা হয়ে গেছে, এখানে চালটা দিয়ে দিচ্ছি। ফ্রায়েড রাইস বানাও আর বিরিয়ানিই বানাও, এর সবথেকে মেন উপকরণ হচ্ছে যখন ভাতটা তুমি করবে না তখনই নুনটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলে কোনোদিন কোনো অসুবিধা হয় না। আমি সেইভাবেই করি। আমি বিরিয়ানিও যখন করি তখন মোটামুটি একটা 500 চালের মধ্যে আমি মোটামুটি পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে দিই, আর আমার বিরিয়ানির মধ্যে কোনো নুনের কোনো কম হয় না। কিন্তু আজকে ফ্রায়েড রাইসটা করতে গিয়ে একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো, না দিয়েছিলাম গোটা গরম মশলা আর না দিয়েছিলাম হচ্ছে নুন। তো নুনটা রাইসের ক্ষেত্রে তুমি পরে অ্যাডজাস্ট করে নিতে পারো, কিন্তু বিরিয়ানির ক্ষেত্রে হয় না। আমি এর আগেও একবার বিরিয়ানি বানিয়েছিলাম, সেদিন আমি নুন দিতে পুরোপুরিভাবে ভুলে গেছিলাম। তো সেদিন বিরিয়ানিটা খুব একটা ভালোও খেতে হয়নি। তো যাই হোক, ওদিকে আমার ফ্রায়েড রাইস বলতে পারো মোটামুটি রেডি হয়ে গেছে। আর এদিকে পনিরগুলো সমস্ত কিছু ভেজে নিয়ে কিছুটা রসুন কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ আর ক্যাপসিকাম। আর এদিকে একটা মানে সস রেডি করে নিচ্ছি। তো এখানে টমেটো সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস আর সয়া সস দিয়ে একটা এখানে মিক্স বানিয়ে নিচ্ছি। এই মিক্সটা যদি আগে থেকে বানিয়ে নেওয়া যায় না তাহলে খুব ভালোই হয়। তো এদিকে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, আর যে বাটিটার মধ্যে আমি পনিরটাকে মেখেছিলাম সেই বাটিটার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আমি ওটাকে একটুখানি গুলে রেখেছি। তাতে কি হবে, পনিরে মাখানো যে মশলাটা সেটাও গ্রেভির মধ্যে যাবে, সব কিছুই।
তো পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে মিক্সড করে রাখা মানে পুরো সসের মিশ্রণটা। আর তারপরে ওই যে বললাম কর্নফ্লাওয়ার দিয়ে যে জল দিয়ে একটু গুলে রেখেছিলাম মশলাটার সাথে, ওটাও দিয়ে দিলাম। দেবার পরে এটাকে হালকা নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে অল্প পরিমাণে হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা তোমরা ঝালের জন্য দিতেও পারো, নাও দিতে পারো। যেহেতু কাঁচা লঙ্কাগুলো একদমই সেইভাবে ঝাল নেই, সেই কারণের জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কাটা দিয়েছিলাম। ওপর থেকে চেয়েছিলাম হচ্ছে অল্প পরিমাণে একটু ধনেপাতা। টেস্টটা কিন্তু বেশ ভালোই হয়। আর যেহেতু আমরা ফ্রায়েড রাইস দিয়ে খাবো, সেই কারণের জন্য একটু মানে গ্রেভি আমাদের দরকার ছিল। তো সেই কারণের জন্য এতটা সস তো আর দেওয়া যায় না, সেটা আর খাওয়া যাবে না। তো এখানে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে খুব সামান্য হালকা ফুটিয়ে নিচ্ছি, কারণ এখানে সেদ্ধ হবার কোনো ব্যাপারই কিন্তু নেই। দুপুরবেলা খাওয়ার আগে চেয়ারগুলো এখানে নিয়ে আসছি আর খাবারগুলোকেও সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি। ফ্রায়েড রাইস, তার সাথে চিলি পনির, আর তার সাথে ছিল স্যালাডে একটু পেঁয়াজ। তো এইভাবেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে। টাটা।